আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বর্তমানের কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমাদের জুলাইয়ে আমাদের শিক্ষার্থী হতে শুরু করে আন্দোলনকারী বহু মানুষের পিঠে, ঘাড়ে, মাথায় নানা জায়গায় ক্ষত হয়েছে। সেই ক্ষত এবং গুলি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কেউ রাজনীতিতে সক্রিয় হয়েছে, কেউ তার পড়ার টেবিলে ফেরত গেছে। আজ রাজনীতি সচেতন কিন্তু পড়ার টেবিলে ফেরত যাওয়া সেই শিক্ষার্থীদের মধ্যে থেকে একজনকে আমরা আজকে যুক্ত করেছি আমাদের আলোচনায়। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদেরকে আমি মাসুদ মান্নু শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদেরকে আপনারা সরাসরি নেক্সাস টেলিভিশনে দেখতে পাচ্ছেন, এছাড়াও আমাদের লাইভ দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনে, ইউটিউবে এবং ফেসবুকের ভেরিফাইড পেজে আমাদেরকে লাইভ দেখতে পাবেন একই সাথে। এছাড়াও পরেও আপনারা আপনাদের সময় মতো আবারও টিউন করে বারবার আমাদের কথা শুনতে পারবেন। আমরা যে কথা বলছিলাম যে আজকে হচ্ছে সেই বিখ্যাত ৩৬শে জুলাই, বা এখন আপনারা যেটাকে বলছেন ৫ আগস্ট। আজকে একটি বিজয় হয়েছে। আমাদের প্রশ্ন, বিজয় কি সত্যি হয়েছে? কেউ পতন হলেই কি বিজয় হয়? কেউ চলে গেলেই কি মানুষ বিজয়ী হয়, নাকি তাই বিজয়ী হতে হলে তাকে আরও অনেক বড় লম্বা পথ পাড়ি দিতে হয়? এই বিষয়গুলোকে আমরা বুঝতে চাই এবং বুঝতে চাই যাদের কাছ থেকে, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম অতিথি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যানের উপদেষ্টা বিএনপি, এবং তার পাশেই রয়েছে নাফিসা বিনতে ইলিয়াস, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যার কথা বলছিলাম যে আন্দোলনের পরেই ফিরে গেছে তার পড়ার টেবিলে, কিন্তু ক্ষত সাথে নিয়েই। তার পাশেই রয়েছে ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি, যিনি সংসদ সদস্যর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসছেন। একটি নতুন দল যেটা জুলাইয়ের পরে সংগঠিত হয়ে তৈরি হয়েছে, সেই দলটির একজন সক্রিয় সদস্য হিসেবে আমরা যেই বিষয়গুলোকে এখানে নিয়ে আসতে চাই তা হলো যে জুলাইয়ের যে আন্দোলন হলো, সেই আন্দোলন এবং সংগ্রামে যে নারী কি করেছে, শুধু নারী না, সবাই কি করেছে, কিন্তু আমরা দেখেছি যে নারীর অনুপস্থিতি জুলাই আন্দোলনে ছিল, নাকি নারীর আন্দোলন উত্তর অনুপস্থিত হয়ে গেছে বেশি, এবং সেখানে কি কি হয়েছে। সে যেহেতু নারী শিক্ষার্থী নাফিসা বিনতে ইলিয়াস, তার কাছ থেকে আমরা প্রথম এই আলোচনাটা শুরু করতে চাই। নাফিসা। সম্মানীয় শ্রোতা এবং বক্তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জুলাই শহীদ এবং আহতদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা প্রদান এবং আমাদের বিকৃত হয়ে যাওয়া জুলাইয়ের প্রতি অনেক বেশি দুঃখ প্রকাশ করে এবং শোক প্রকাশ করে আমি আমার আজকের বক্তব্য প্রকাশ করব। আসলে এই জুলাইটাকে আমরা সবসময় ভেবে নিয়েছিলাম যে জুলাইটা ছাত্র জনতার, কিন্তু এই জুলাই ছাত্র জনতায় আসলে একটা খুব বড় রোল প্লে করেছে এই নারী শিক্ষার্থীরা, যারা আসলে তাদের একটা কমফোর্টেবল লাইফ ছিল, কমফোর্টেবল বিশ্ববিদ্যালয় এসির মাঝে থেকে তারা আসলে পড়াশোনা করছিল। তারা এই জায়গায় এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য না, তারা এসেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য। কেন বাঁচানোর জন্য? আমরা দেখছিলাম টিভির ওই পাশে বসে যেখানে রক্তক্ষয় হচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল। জুলাইয়ে কখনোই নারীর অবদান কম ছিল না। জুলাইয়ে নারীদেরকে হিউম্যান শিল্ড বানিয়ে সেই এগিয়ে যাওয়া হয়েছিল। 5ই আগস্ট প্রতিটা র্যালির শুরুতে ছিল নারীরা, যেখান থেকেই আমরা আহত হই। কিন্তু আসলে নারীরা তাহলে আজকে কোথায়? আজকের এই পলিটিক্সে এনসিপির মতো জায়গায়, যেখানে একটা নতুন দল জুলাই থেকে গড়ে ওঠে এবং জুলাই থেকে নানা মানুষ আসে, সেখানে আসলে নারীর অবদান নেই বললেই চলে। এটা সব থেকে বড় কারণ এই মব ব্যবসা, স্লাট শেমিং, মেয়েদেরকে ওপেনলি হ্যারাসমেন্ট, ইভেন বাড়ি থেকে বের করে পিটানো। আই থিঙ্ক নজির খুব কম হবে না। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেকগুলো বিষয় একসাথে যুক্ত করে ফেললেন, আমার মনে হয় যেগুলোকে আমরা একটু ভাগ ভাগ করে যাই। প্রথম কথা হচ্ছে যে মানে নারী ধরেন যে রাষ্ট্র গঠনে, বা ধরেন মানে আমি যদি বলি যে এই যে জুলাইয়ের যে সনদ যেটা মানে যেটা নিয়ে আসা হয়েছে, সেইখানে আপনি কি নারীকে পেয়েছেন কিনা, বা নারীর উপস্থিতি দেখেছেন কিনা, তার মতামত যুক্ত হয়েছে কিনা, এবং নারী নীতিমালা নিয়ে একটি বড়
একটা সংস্কার কমিশন হয়েছিল, সেটা এখানে গৃহীত হয়েছিল কিনা, এই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? নারী সংস্কার কমিশনকে সম্পূর্ণভাবে মব দিয়ে এমনভাবে আসলে তলিয়ে দেওয়া হয় যে নারীরা আসলে সেখানে কোনো জাস্টিফিকেশনই পায়নি। জুলাই সনদে নারীদেরকে বিশেষ করে উল্লেখ করে নারীদের জন্য তেমন কোনো কিছুই করা হয়নি। সব থেকে বড় কথা, একটা নারী যখন রাষ্ট্র গঠনের সামনে আসবে, নারীর যে সেফটি সেটাকে কখনো এনশিওরই করা হয়নি। এর জন্যই এতগুলো কেস, এর জন্যই নারীরা আজ গায়েব। ওকে, আমরা আবার আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে একটা হাবিব ভাইয়ের কাছে যায়। হাবিব ভাই, আপনার কাছে কি মনে হয়, মানে নাফিসা যেই কথাটা বলছে যে ধরেন মব করে বাই করে যে নারী নীতিমালা যেটাকে বাতিল করা হলো, এমনি তো আমরা খুবই অখুশি আছি যে বিএনপি আপনার আরও বেশ কিছু জিনিসকে বাতিল করে দিয়েছে, যেমন গুম কমিশন, অনেকগুলো কমিশন বাতিল করেছে। তো আসলে বিজয় কি আসছে এবং নারীর মুক্তি কি হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক নাফিজা বিনতে ইলিয়াস এবং ডক্টর আতিক মুজাহিদকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আজকে গিয়েছিলাম রায়েরবাজার বদ্ধভূমিতে, দেখেছেন মনে হয় মিডিয়ার মাধ্যমে, অনেকগুলি কবর, গণকবর। সংখ্যার সাথে যদিও মিল নেই, 182 সিরিয়াল দেখলাম, আবার ওয়ালে লেখা দেখলাম 67-68 জন, এরকম আর কি। এক জায়গাতে 8-9 জনকেও করা হয়েছে। আমি ওখানে বলেছি যে এই গণকবর তো আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানিরা সেটা করেছিল, একই মুসলিম রাষ্ট্রের দুটি অংশ নির্বিচারে গুলি চালিয়ে গণকবর দিয়েছিল। এবার কি হলো? দেশ, স্বাধীন দেশ, কিসের জন্য, কোন কারণে এতগুলি মানুষকে এভাবে হত্যা করা হলো? নাফিজা আহত হয়েছে, এরকম কতজন আহত হয়েছে, কতজন চোখ হারিয়েছে, জীবনের মতো অন্ধ হয়ে গেছে, জীবনে পঙ্গু হয়ে গেছে। সেটা তো ধরেন একটা বড় নারী তো শুধুমাত্র ধরেন শেখ হাসিনা বা বিষয়টা এরকম না, মানে আসলে তো মানুষের মুক্তির বৈষম্যহীন একটা এটা বৈষম্য, মুক্ত সেটা পরিবেশ। ঠিক আছে, কিন্তু কথা পৃথিবীর কোনো দেশের আন্দোলনে, আমরা তো 90 আন্দোলন করেছিলাম, 96 আন্দোলন করেছিলাম, কোনো আন্দোলনে এইভাবে শিশুরা ঘর থেকে আত্মহত্যা দেয়নি। বাচ্চা ছেলেরা এখানে রাস্তায় গিয়েছে, বাচ্চাকে কাঁধে করে নিয়ে কোন বাবা কোন মিছিলে পৃথিবীর সৃষ্টার পরে কোন গিয়েছে এখানে আমার জানা নেই। মা তার মেয়েকে নিয়ে গিয়ে দিয়ে আসছে, তুমি তো মিছিল কর, ভাই তার বোনকে দিয়ে আসছে, বাবা তার সন্তানের হাত দিয়ে বসে যাও মিছিলে। এই যে মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, শুধু তো বৈষম্য তা নয়, এখানে মানুষ অত্যাচারিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, ভোটারবিহীন সংস্কৃতি এবং দ্রব্যমানের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে মানুষ সরকারের প্রতি অত্যন্ত বিতশ্রদ্ধশীল ছিল, যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। এখন প্রশ্ন যে সেই এত ত্যাগ, এত রক্তদানের মধ্য দিয়ে যে অর্জন করা হলো, সেটা কি এখন আমরা পরিপূর্ণভাবে পেয়েছি? না, এত তাড়াতাড়ি আমরা পেতে পারিও না, আমরা পাইও না। এখানে একটা জিনিস আমি দেখেছি, যেমন ধরেন আমরা আমাদের দল ক্ষমতায়, তারপরে বলবো এত নারীর যে সংস্কারের যে বিষয়গুলো আসছিল, যেগুলো অবশ্য জুলাই সনদ এখানে উপস্থাপন করেনি, কিন্তু তাদের একটা ইচ্ছে ছিল, যেটা হচ্ছে একটা মবের কারণে বাতিল হয়ে গেছে। নাফিসা যেই কারণে ছিল সবার জন্যই ছিল, কিন্তু একই সাথে সে নারীর জন্যও ছিল। না, নারীর জন্য অবশ্যই ছিল। নারীর সংস্কার কমিশন যখন হয়েছিল, যখন মব করে সেটাকে বাতিল করা হলো, আমি তীব্রভাবে প্রতিবাদ করেছিলাম সেই সময়। মানে এখন আপনার মতামত কি? এখন আমার এখনো মত, নারীদের অবশ্যই সম্মানিত করতে হবে। নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে ঘরের ভিতরে রেখে একটা দেশ সামনের দিকে এগোতে পারে না। আমরা একটু আতিক মুজাহিদের কাছে যাই। ডক্টর আতিক মুজাহিদ, মানে নাফিসা অনেকগুলো বিষয় মানে একসাথে বলছিল, কিন্তু আমরা একটা জায়গায় আপাতত পিন করছি, কারণ হচ্ছে সম্ভবত নাফিসা আর আরও কিছু অবজারভেশন আছে বিভিন্ন ক্যাম্পাসে, আপনাদের ছাত্র শক্তির ছেলেপেলেদেরও বেশ কিছু ওয়েবসাইটে শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে নানা ধরনের অবস্থান আছে, যেটা নিয়ে হয়তো বলবে আরও ডিটেল। আপনি কি বলবেন এটা নিয়ে, নাফিসার এই বক্তব্য? জি, ধন্যবাদ। আসলে প্রথমত শহীদদের স্মরণ করতেছি, আহতদের জন্য দোয়া করতেছি এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি গণঅভ্যুত্থান দিবসের। ওনার যাওয়ার আগে, ওনার কথার, নারীর যাওয়ার আগে আমার কিছু কথা ছিল আর কি, একটু বলতে চাই। প্রথম কথা হলো, আমি জাস্ট স্ট্রেট এই জুলাই জেনারেশন, নারী হোক পুরুষ হোক, ইয়াংরা আসলে কি চাইছে, স্ট্রেট আপনাদের জেনারেশন একটা চাওয়া ছিল।
আমাদের জেনারেশনে সবার চাওয়া হচ্ছে একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ, স্বাধীন কথা বলবে, তার এখানে প্র্যাকটিসগুলো থাকবে, ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো, একে অপরকে রেসপেক্ট করবে, একটা জাস্ট বাংলাদেশ একটা সেফটি, একটা বাংলাদেশ, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, মারামারি কাটাকাটি এইরকম না, এটা এই বাংলাদেশ আর আগের মতো না, মানে ওল্ড গার্ডসদের একটা বিজনেসের হাব না, মানে বাংলাদেশ সব জায়গায় নষ্ট এইরকম দেখতে চায় না, মেরামতের রাষ্ট্র, একটা মর্যাদাশীল রাষ্ট্র। এবং এটা আমি একটি ইতিহাস যতটুকু পড়লাম, বাংলাদেশে অস্থিতিশীল হইলে কার লাভ, এখন আর আগে যদি বলেন, সব সময় ধরেন তো অন্তর্বর্তী সরকারের সময় তো আমি আসতেছি প্রচুর মববাজির আমি ঘটনা আসতেছি ঘটেছে। সে মবের আসতেছি। আপনি অন্তর্জাতিক সরকারকে একটা পার্টিকুলার টাইমকে বাদ দেন, বাংলাদেশ হিস্ট্রি 54 বছরে ধরেন, যতবারে আমরা তো একটা আমি change over এ যাচ্ছি, সেই যতবারে অস্থিতিশীল হয়েছে বাংলাদেশ কার লাভ, একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, বিশেষ করে পার্টিকুলার বাইরের একটা দেশ যারা বাংলাদেশকে সবসময় করায়ত্ত করতে চায়, ফ্র্যাকশন ডিভিশন করে। আগে যেটা ছিল আপনার 71-এর ডিভিশন করে বাংলাদেশের পক্ষে বিপক্ষে শক্তি মানুষের ডিভিশন করে এটাকে গেইন করেছে। তার বাংলাদেশের মানুষ যদি ডিভিশন হয় ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে বাইরের লোক যারা করতেছে আধিপত্য তারা কিন্তু সুবিধা হয়। এখন আসেন সেম জিনিসটাই এখন যদি অস্থিতিশীল হয় কার লাভ? ওই গোষ্ঠীর লাভ যারা এখানে করতে চায়, পতিত গোষ্ঠী এবং তাদের বাংলাদেশে। ঠিক আছে, সেই লাভ, এখন আসি লাভ এটা জরুরি না, আমি এটার সাথে কেন বললাম, প্রতিবাদ করলো সেটা খুব জরুরি মনে হয়। আমি বলি এটার সাথে আমি এখন আসি ইস্যুটা। আমার বোন নাফিসা, সে তাকে রেসপেক্ট করে, সে আন্দোলনে ছিল, ডেফিনেটলি তার একটা প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশকে আমি এরকম দেখতে চাই, নারীর স্বাধীনতা, নারীরা পলিটিক্স করবে, নারীরা আসবে, তাকে কেউ ট্রিট করবে না, নারীরা অ্যাজ এ ইয়াং যারা অন্যরা আছে তাদের মতো আমরা রাজনীতিতে আসবে। দ্যাট ওয়াজ দ্য অ্যাসপিরেশন, রাইট? সেই অ্যাসপিরেশনের জায়গায় উনি বললেন যে এনসিপির মববাজি, সেটা আমরা হয়তো ক্লিয়ার করবে, আর নিশ্চয়ই ক্লিয়ার clear করবে যে এনসিপির কারণে নারীরা আসতে পারেন। আমি আসলে জানি না স্পেসিফিক্যালি নারীরা কেন এনসিপিতে আসতে পারতেছে না, কোথায় সমস্যা। জুলাই সনদে নারী নিয়ে কোনো আলোচনা নেই, এটা আসলে সত্য নয়। আমি নিজেও পার্টিসিপেট করেছি, যেহেতু সংস্কার কমিশন, আমি বলি নীতিমালা আরেক জিনিস, নারী পার্লামেন্টারিয়ান পলিটিক্স করার আরেক জিনিস। সংস্কার কমিশনে যখন ছিলাম সেখানে বলা হয়েছে প্রতিটি দলকে বাধ্যতামূলক প্রথমত 5%, তারপর গ্রাজুয়ালি তারা যেন ডিরেক্ট ভোটে নারীরা যেন আর সংরক্ষিত না, এটা গ্রাজুয়ালি বাড়ানো হয়। এটা কে প্রস্তাব দিয়েছে? প্রস্তাব দিয়েছে আক্তার হোসেন, অন্যান্য পার্টিরা দেয়নি। আমি বলে দেয়নি, সেটা হচ্ছে এটা হচ্ছে অন্য বিষয়। নির্বাচনে হচ্ছে আপনি চাইলে সবাই চাবে তার দলের ক্যান্ডিডেট উইন হয়ে আসুক, শুধু থিওরিটিক্যালি। আমি বলি, আমি আপনারে বলি, আপনি তো টিচার মানুষ, আমিও ইউনিভার্সিটিতে পড়ে গিয়েছিলাম ছোটখাটো অল্প কয়েকদিন, স্টুডেন্ট স্টিল। কিন্তু আসলে এই আপনি ভাইও এখানে পলিটিক্স করে, থিওরিটিক্যাল এক জিনিস, প্র্যাকটিক্যালি রাজনীতিতে আমার বোনকে বলবো রাজনীতিতে নেমে আরেকটা দল বানিয়ে রাজনীতি করে দেখাক যে নারীদের আমরা রাজনীতির স্পেস দিয়েছি। এটা তাত্ত্বিক বলতেছি না, প্র্যাকটিক্যাল কোন জায়গা থেকে বলতেছি। আমি সম্ভব অসম্ভব বলতেছি না, আপনার গ্রাজুয়ালি গ্রাউন্ড তৈরি হচ্ছে। কে বলেন? আমরা বলতেছি তো, ইয়াংরা স্পেস নিয়ে পলিটিক্স করতেছি, একসাথে ইয়াংরা পলিটিক্স করতেছে না, আমাদের নারী এমপিরা করতেছে না, আমরা অনেক নারীদের ক্যান্ডিডেট দিয়েছি না। এখন বিষয় হচ্ছে নারী নীতি। আপনি যখন বলতেছেন আমার অ্যাসপিরেশন হচ্ছে আমি এইরকম যা তা করতে পারি, আমার ড্রেস মাই বডি মাই ড্রেস, সাপোজ ধরলাম এটা আমার একটা অ্যাসপিরেশন। আবার আরেক ধরনের বাংলাদেশে কনজারভেটিভ জেনারেশন যারা আছে, ধরলাম আমরা 70% কনজারভেটিভ পিপল, গ্রামের মানুষ, তারা বলছে তুমি এরকম চলবা কেন, তুমি নিজের মতো চাইলে তো করতে পারবে না, আমার সমাজে নষ্ট করবা কেন? আপনি সেটার ভয়েসকে কিন্তু আপনি অ্যাড্রেস করতেছেন না। তাহলে আপনার নারী নীতিটা তো ব্যালেন্স হওয়া দরকার ছিল। তাহলে আপনি একটা ধর্মীয় মূল্যবোধকে হিট করে তো বাংলাদেশ থাকতে পারবেন? তাহলে আপনি বলছেন না আমার নীতিটা ইজ দ্য ফাইনেস্ট নীতি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অলসো। সবাইকে অ্যাড্রেস করতে হবে। তো এই জায়গাটাতে সমস্যা। তো নারী নীতিটাকে আপনার কাছে এক্স্যাক্টলি, তো নারী নীতিটা এবং আমি আপনাকে আমি একটা কথা বলি, নারী নীতিটা রাষ্ট্রীয় ইস্যু। খেয়াল করেন বাংলাদেশে ভাইয়েরা তো এখন সংবিধান পরিবর্তন ছাড়াই পার্লামেন্টের সব জায়গায় লিখেছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, লাগাই দেওয়া শেষ। আপনি এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেন নাই? অনেকে কোয়েশ্চেন করেছেন যে কেন আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস? বাংলাদেশে কি কেউ করেছে? একবার কোনো প্রশ্ন করেনি। কোশ্চেন করে নাকি? আমি বলি আপনারে, তাহলে আপনি বলেন কনস্টিটিউশন লিখছেন সম্ভবত মবের ভয়। মবের ভয় কি? এটা সরাসরি কে করলো? এটা করছে কি? বিএনপি করেছে, মব নাই। মবের বিষয়টা ভুল আর রং। একটা আর্টিকেল দেখলাম ওয়াদাতে যে যারা মব বলতেছে তারা আসলে মব অলরেডি, তারাও এটাকে মব বলে আরেকজনকে জাস্টিফাই করার চেষ্টা করছে, তারা যে মব করতেছে না। আপনি আপনার আদর্শকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা অলসো মব। যদি ইন সেন্স অফ দ্যাট আপনি পার্সপেক্টিভ মব, আসলে আপনাকে আরেকদিন বলেছিলাম ওয়াদা আবার খুব মুশকিলের জায়গা। আপনি যে আপনার আমি বলি ওয়াদা হচ্ছে আপনার ডাইমেনশনের বাইরে, পার্সপেক্টিভগুলো আমি কথা বলছি। দেয়ার আর লট অফ পার্সপেক্টিভস, মজদুরের পার্সপেক্টিভস আর ওয়াদা পার্সপেক্টিভ ভিন্ন হবে। আমি একটু স্পেসিফিক থেকে আগাতে চেয়েছিলাম ডক্টর আতিক মোশাহিদ। আমরা একটু ওই মানে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির আগে নাফিসাকে এক লাইনে বলবেন, আমরা আবার লাগলে যদি আপনার বেশি লাগে আমরা আসবো। আপনি কেন সরাসরি এনসিপির নাম ধরে বললেন যে
তারা আসলে তাদের কারণে এটা হচ্ছে, এটা কেন বললেন? তাদের কারণে এটা হচ্ছে কারণ এনসিপির সমন্বয়ক অভিযোগ পরিচিত, সরাসরি। এটা সরাসরি একটি অভিযোগ, কারণ এনসিপির সমন্বয়ক বলে পরিচিত, যার জন্য আমি নিজের নামের পাশে সাধারণ শিক্ষার্থী বাদে কোনো ট্যাগ ইউজ করতেই পছন্দ করি না। সেটা সব থেকে বড় কারণ হচ্ছে সমন্বয়ক পরিচিত। বাংলাদেশে কি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে একটা খুব ভাইরাল জিনিস হয়, লঞ্চে একটা নারীকে বেঁধে পেটানো হয়। এখন বাংলাদেশে উনি যেটা বললেন, কিছু হলেই আসলে নারীদের পোশাকে এসে পড়ে, নারীদের পোশাকি সমস্যা, মেয়ে ছিল তাকে লঞ্চে পেটানো হয়। একটা হিন্দু নারীকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে বাহিরে এনে ওপেনলি মানুষের সামনে পেটানো হয়। কোন আইন, কোন কনস্টিটিউশনে, কোন ধারা অনুযায়ী কোনো আইডিয়া নেই। এটা আপনাদের ওপেনলি নিউজ ছিল এবং ওই এরিয়া। এটা কি পার্টি পলিসি আমাদের? দেখেও শেষ করুক। তিনি আপনাদের একজন মেম্বার, আপনাদের এখানে মেম্বার, সিলেটে খালা ভাগ্নিকে বাড়ি থেকে বের করে পেটানো হয়, তিনিও নিজেকে সমন্বয়ক পরিচয় দেন। ইভেন আপনি সেটা বলেন, আপনি যদি আসেন আপনাদের সমন্বয় পরিচয় কি সবাই তো এনসিপির না? হ্যাঁ, এই জন্য আসছি। ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা, ভুল হয়ে যাচ্ছে মনে হয়, ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা আহসান লাবিব যখন জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের মেম্বার শামীম মোল্লাকে নিজে পিটিয়ে হত্যা করে এবং নিকি জামানের মাঝে ওপেনলি তাদের ফেসবুকে স্লাটশেমমূলক কমেন্ট করে, একটা মেয়ে তাকে হয়তো বা আপনি বলতেছেন তার জামা কাপড়ের উপরে হয়তো বা 70% মানুষ না পছন্দ করতে পারে, কিন্তু তার জন্য আপনি ওপেনলি তাকে স্লাটশেম করতে পারেন না। ঠিক আছে, আমার মনে হয় যে এখানে একটু আমরা বিরতি নেই, আমাদের একটু সময় হয়ে গেছে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা আমরা ফিরবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল, নাফিসা বিনতে ইলিয়াস যেখানে কথা বলছিল, আমরা মানে তখন একটু থামিয়ে দিয়েছিলাম। নাফিসা, আপনি আপনার কথা সম্পূর্ণ করেন, আপনার উদাহরণগুলো কেন এনসিপি। একটা কথা হচ্ছে যে সমন্বয়ক সবাই কিন্তু এনসিপি না, এইটা পরিষ্কার করতে হবে। সবাই কিন্তু এনসিপির অংশ না। যেমন এখন যদি মাহফুজ কিছু বলে সেটা কিন্তু এনসিপি ওন করবে না, মানে ব্যাপারটা এরকম কিন্তু। সো আমার মনে হয় স্পেসিফিক করে, যেহেতু আপনি একজন নামই বলেছেন, ওই স্পেসিফিক করে বলেন তাহলে বেটার হবে। আসলে আতিক স্যারের প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো, তিনি আসলে বলেছেন যে আমরা আসলে আমরা পলিটিক্সে আসতে চেয়েছিলাম, এরকম একটা অ্যাসপাইরেশন আমাদের ছিল। আমরা আসলে একটা সেফ দেশ চেয়েছিলাম। আমি যেদিন জুলাইয়ের জন্য রাস্তায় নেমেছিলাম, আমার সাথে একাধিক মেয়ে নেমেছিল, কারো পলিটিক্সে আসার কোনো ইন্টেনশন ছিল না, পয়ের টেবিলে ফিরে আমাদের ইন্সপিরেশন ছিল। কিন্তু পয়ের টেবিলে ঢুকতে গিয়েও আমরা আজ অব্দি অনেক গালিগালাজ বকার এখনও শিকার, এবং সেখানে সব সমন্বয় কখনোই এনসিপির না। কিন্তু কথা হচ্ছে এনসিপিকে আমরা যখন নিজেরা চুজ করেছিলাম, আমাদের জুলাই থেকে তারা এসেছিল, যখন এই সমন্বয়করা এই মবগুলো করছিল, এই সবগুলো কিন্তু সার্টিফাইড নিউজ, যেগুলো বড় বড় নিউজ চ্যানেলে আসে, আমরা এক্সপেক্ট করেছিলাম। একটু করে নেবেন যে আপনি কিন্তু একজনের নাম অলরেডি মানে অন ক্যামেরা বলেছেন, তার এটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু একটা কনফিউশন থেকে যাবে। জি, আমি আসছি যে সমন্বয়কের কথা শেষ করি। আমরা এনসিপিকে সেখানে আসলে স্টেপ নেওয়া বা অ্যাটলিস্ট একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করা আমরা এক্সপেক্ট করি। আমি ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা আহসান লাবিবের কথায় যখন আসি, তিনি একটা ভার্সিটির ক্যাম্পাসে, তিনি ছাত্রলীগ হোক, তিনি যাই হোক, আমরা তাকে বিচারের আয়তায় আনতে পারতাম। আমাদের দেশে বিচার বিভাগ আছে, 4টা পিলারের একটাই বিচার বিভাগ, সেখানে না এনে আমরা তাকে অন ক্যাম্পাসে শামীম মোল্লাকে কিভাবে তারা মবের মাধ্যমে হত্যা করে, যেখানে সব থেকে বড় তিনি ছিলেন। জাহাঙ্গীরনগর ভার্সিটির সব থেকে বেশি নারীদেরকে গালিগালাজ করা লিবারেল নাই, তাদেরকে আওয়ামী দোসর থেকে বলা, নিকি জামানের মতো হাজারো ইতিহাস থাকবে। শুধুমাত্র তিনিই নন, যারা গেস্ট, যারা জুলাইকে লিবারেল হিসেবে প্রকাশ করতে চেয়েছেন, তারা তার কাছ থেকে গালি খাননি, এরকম মানুষ খুবই কম থাকবে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে থাকা যে কোনো মানুষ আসলে তাকে এক নামে চিনে, তার সাথে কথা বলতে ভয় এর জন্য পায়, আবার কোন মবের শিকার হয়ে যায়। তাহলে কি জাহাঙ্গীরনগরে সবাই ওনাদেরই দলের এক নেতা ছাত্রশক্তি দীপু হত্যার মতো সবসময় ভয় থাকবে যে কখন আমাদেরকে জ্যান্ত মেরে ফেলা হবে, যেখানে একটা ভার্সিটি হওয়া উচিত ছিল সেফ ক্যাম্পাস, তাদের দল থেকে আসা। কিন্তু ওই দলের মধ্যে থেকে আজকে দীপু হত্যা, যাকে হচ্ছে ধর্মীয় ট্যাগ দিয়ে হচ্ছে পুলিয়ে এক সময় ও তাকে হচ্ছে যে তাকে মেরে ফেলা হয়েছিল। কোথায়? ওটা জানুয়ারি হয়েছিল। এটা ছাত্রশক্তি মারছে? না না না, ওটা আগের। আচ্ছা, এরকম জিনিসগুলো, আমার কথা হচ্ছে তিনি এই সব করার পরও ওপেনলি এই শামীম মোল্লা হত্যা বলেন, নিকি জামানকে এরকম পাবলিক শেমিং, শামীম মোল্লা কি ছাত্রলীগ ছিল? হ্যাঁ, উনি এক্স ছাত্রলীগ মেম্বার ছিল এবং তাকে ক্যাম্পাসে অন ক্যাম্পাস তাকে মব করে হত্যা করা হয়। বিচার এখনো শেষ হয়নি, ওটা হচ্ছে তদন্ত কমিটিগুলো চলতেছে। আর মানে আহসান লাবি হচ্ছে সাময়িক বহিষ্কার ছিল বেশ কিছুদিন। শুধু বহিষ্কার,
আমরা কি এনসিপি থেকে শুধু এইটুকু এক্সপেক্ট করি? না, না, তারপর এটা ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স, এটার সাথে এনসিপি সম্পর্ক আমি না, বুঝলাম না। সে যেহেতু ছাত্র শক্তি করে এই জন্য ছাত্র শক্তির সে তো ছাত্রলীগ নেতা, ও নির্বাচিত, জাকসুতে নির্বাচিত। আপনারা কি করতেছেন, ইনভেস্টিগেশন করতেছে পার্ট এ থেকে ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আর কি নর্মালি, আমরা তো জানি সবকিছুরই তদন্ত কমিটি হয়। হাবিব ভাইরাও ঢাকা ইউনিভার্সিটি দেখেছে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি শেষ পর্যন্ত কত দূর যায় এটা হাবিব ভাই ভালো বলতে পারবে। এটার সাথে এইটাই হলো উদাহরণ, আপনার এই তো আর কিছু। আর কোনো উদাহরণ আছে কিনা বা আর কোনো উদাহরণ দিতে চান কিনা? আপনি যখন রাকসু জিএসে সালাউদ্দিন এনসিপির লোক, তিনি আপনার ব্যক্তিগতভাবে কাছের লোক, এবং তিনিও যখন হচ্ছে লীগ মাসুদের ক্ষেত্রে মব করে তখন ওই একই স্টেটমেন্ট, আমরা আপনাদের থেকে নারীর থেকে যে আমরা সেফটি বা আমরা ওভারঅল সেফটি এনশিওর। কোথায় নারীকে কোথায় এনসিপি মেরেছে বলেন? আমি এই যে যখন আমি মাত্র এই নারী বিরোধী বক্তব্য দিয়েছে এনসিপি কোথায় বলেন? আমি আহমেদ লাবিবের যখনই এক্সাম্পল দিই তখন উনি নিকি জামান থেকে শুরু করে অনেক নারীকে ওপেন স্ল্যাট শেমিং করেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? মানে ধরেন যে ও যে জাহাঙ্গীরনগর আর রাজশাহী করছে, কারণ ও যেহেতু একজন নিজেও জুলাই আন্দোলনকারী, ও আসলে এইখানে সম্ভবত শখ হচ্ছে যে মানে মেয়েদেরকে এটার সম্মুখীন হতে হচ্ছে। মানে আপনি কি এখনই বলেন, হাবিবের কাছে আসবে একটু বলে নিতে চান? হাবিব একটু বললে তারপর আসুক। ভাই বেশি সিনিয়র মানুষ কম বললে চলবে, অনেক বলছে জীবনে। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি দেখেন, ডাক্তার মিতু, আপনি তো জুলাই আন্দোলনে তাকেও দেখেছেন তাই না? ধরেন তাবাসসুম, নুসরাত, ধরেন আশরিফা, আপনি এনাদের শুধু সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে কি পরিমাণ গালিগালাজ তাদের ব্যাপারে বলা হয়। তাদের বক্তব্যে যদি কোনো কমেন্টে যান দেখা যায় না, এবং এগুলো যদি আমি স্ক্রিনশট দিই, আমার এলাকার ইভেন নাগেশ্বরীর ছাত্রদলের এক ছেলে নামও আমি পেয়েছিলাম, আমাকে আমি তো বসে দেখো, এরকম সারা দেশে আপনি ছাত্রদলের হিউজ ছেলে পাবেন, অনেক বিভিন্ন দলের পাবেন, সাধারণ মানুষ পাবেন। তাহলে আপনি স্পেসিফিক্যালি লাবিবের ঘটনা টেনে নিয়ে এসে বললেন ফুল এনসিপি নারী বিদ্বেষী একটা ভাইব দিলেন, তারা কিছুই নিচ্ছেন। এবং আপনার সাথে কেউ হয়েছে কিনা, কেউ যদি আপনাকে করে থাকে আপনি বলেন লিটারেলি অভিযোগ। তারপর আপনি দীপু হত্যা বললেন, বা শামীম মোল্লা কি ছাত্রলীগের কথা বললেন, বা কি যেন, এইগুলা প্রথম দিকে হত্যা হয়েছে, ওটা অন্য বিষয়। জুলাইয়ের পরপরই ওটা ইমিডিয়েটলি এটা যখন হয় তখন অনেক মানুষ এটার সাথে জড়িত থাকে, অনেক বিষয়। আপনি বলতে পারতেন করে স্পেসিফিক্যালি যে মাজারে আক্রমণ হয়েছে, সেটা ঠিক হয়নি। তখন আর মাজারে কাকে দেখতে পাইলাম, যে প্রথমে যুবদল পাইলাম, ওটা হয়তো পরে অনেক কিছু তারা জানে না। বলবে। সো মব একটা কমন শব্দ হয়েছে, মবের ডেফিনেশন অনেকে জানেন। আমার কাছে মনে হয় যে হুটহাট করে সব কিছুকে মব বলার একটা আন্ডারস্ট্যান্ড আওয়ামী লীগের একটা নেচার, এখন মানুষকে যেন আন্দোলন করতে না পারে। তাহলে ইউনূস সাহেবের সময় হলো প্রায় 1600-2000 আন্দোলন, এখন কেন হয় না? ওই লোকগুলো কারা ছিল তখন? তারা কারা ছিল? এখন ইনভেস্টিগেশন হওয়া উচিত। তাহলে তাকে গভর্নমেন্টকে স্টেবিলাইজ করতেই দেয়নি। তো সবগুলি কি এনসিপির লোক ছিল? কোথায় এনসিপি ছিল? কোথায় সমন্বয় ছিল? তো তার মানে আমি বলি ওই সম্মত এইভাবে দেখছি আপনারা বা আপনাদের শরীক মিলে একটা শরীক, কোন শরীকের? আপনি স্পেসিফিক বলেন, আপনার জিনিস ইনভেস্টিগেট করে বলা উচিত। কারণ মানুষের অভিযোগ কিন্তু বিশাল একটা জিনিস। আমি আপনাকে বললাম, আপনি একটা মানে সাপোজ বলে আপনি টাকা মেরে খেয়েছেন, বিশাল একটা অভিযোগ, কিন্তু এই অভিযোগটার ব্যাপারে কিন্তু ফ্যাকচুয়ালি বলতে হবে। সো যেটা বলা হচ্ছে, তারা আমাদের ব্যাপারে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। একসময় বলা হচ্ছে সমন্বয়কে সব চাঁদাবাজি করেছে। আমি তো উপরে দিন চ্যালেঞ্জ করলাম, নাই দেখেন পার্লামেন্টে দাঁড়ায় বলে যে আমার বিরুদ্ধে আপনারা বলেন তো কোথায় টাকা মারছে, আমাকে চ্যালেঞ্জ দেন তো একজন। কেউ আর তখন আর বলেন। তার মানে আপনি কেন একজনকে ক্যারেক্টার, এটা খুবই ইন্টারেস্টিং তাই না, টাকা মারার ব্যাপারগুলো? কারণ মানে খুবই একটা বহু লোকের বিরুদ্ধে টাকা মারার কথা, কিন্তু কোনো কেস আমি ভেরি ইন্টারেস্টিং। আপনি বলেন, দেখেন তাহলে আপনি এই জেনারেশন, উনি বলতেছেন পলিটিক্স থেকে ফিরে গেছেন, উনি পলিটিক্যাল পার্ট, উনি চাক আর না চাক বাংলাদেশ পলিটিক্স দিয়ে চলবে। ওনার যে স্পিরিশন কেমন বলছে, ভাই একটা নিরাপদ বাংলা, নিরাপদ মানুষ কে বানাই দিবে? আপনি তো গভর্নমেন্টকে কোশ্চেন করতেছেন না, আপনি তো কোনো ইনস্টিটিউশন কোশ্চেন করছেন, আপনি পাওয়ারকে কেউ কোশ্চেন করে না। পাওয়ারকে যে কোশ্চেন করে সে মাইর খায়, পাওয়ারকে কোশ্চেন করে না। আপনি কেন গুলি খেয়েছেন? এইখানে একটু আমরা একটু হাবিবের কাছে আসবো, একটু আমরা একটু পাওয়ারকেই প্রশ্ন করি। হাবিব ভাইকে এখানে আমরা পাওয়ার ধরে নিচ্ছি, হাবিবকে রাগ করবেন তাতে? ওকে, কেন? কারণ হচ্ছে যে আমরা হচ্ছে ধরেন জুলাই আন্দোলনে যে 10 জন নারী মানে খুন হয়েছেন সরাসরি, মানে এদের জন্য একটা শহীদ মিনার বানানো হয়েছিল মানে উত্তরার এখানে। এই শহীদ মিনার হচ্ছে কালো কাপড় দিয়ে ঢাকে দেওয়া, আসলে তাদের প্রত্যেকের মুখাবয়ব দিয়ে মানে একটা স্কাল্পচার ছিল 10 জন নারী, সব ভেঙে ফেলানো হয়েছে। মানে কিন্তু কে কারা কখন ভেঙে ফেললো সরকার তো আমরা এখনো তো কিছু দেখছি না, এটা নিয়ে কিছু বলছে। অবশ্যই আমরা আতিক মুজাহিদের কাছে যাবো যে এনসিপিও খুব বড় রকমের কোনো বক্তৃতায় কখনো বলেনি এটা নিয়ে। না, এটা তো ভেঙে ফেলাটা তো সঠিক না। উত্তরা দিয়াবাড়িতে এটা বানানো হয়েছিল। নারীরা কি সামনে ঘুরে না? নারীরা কি সবাই বোরকা পরে হিজাব পরে? তাহলে বা তারা যদি শহীদ হয়েছে, তারা তাদের যদি মুখাবয়ব দিয়ে যদি একটা শহীদ মিনার বানানো হয়, তো অপরাধটা কোথায়? কোথায় অপরাধ? এটা যারা ভেঙেছে তারা অবশ্যই
অন্যায় কাজ করেছে এবং এটা মোটে উচিত হয়নি এবং এদের খুঁজে বের করে বিচারে আওতায় নিয়ে আসা উচিত। এখন কথা হলো যে বর্তমান যে সিচুয়েশনটা আমার খুব কষ্ট লাগে। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা অনেক আন্দোলন দেখেছি, তো নিজেরা করেছি। এবার একটা জিনিস দেখছি সবচেয়ে কষ্ট লাগে, ভাষা এত খারাপ ভাষা, তো চিন্তা করা তো শোনাও যায় না। এটা কি চালু করেছিল পিনাকিয়েরা, এখন এই যে আমরা রাজনীতিবিদ তারাও এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করি, মোটেই ঠিক না। এটা তো অনেকে বিলে চালু করেছে, না, এটা, ভিডিওতে। অনেকে দায়ী এর জন্য, শুধু পিনাকি না, একা বা ইলিয়াস একা না। পিনাকির কাছ থেকে শুরু হয়েছে, আমরা তো সেটাই করেছি। ভাষাটা কি, পুরানা ঢাকায় সোহাগ নামে একজন ভাঙড়ি ব্যবসায়ী, তারই বন্ধুর সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে সেখানে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলো। আমরা নিন্দা করি এবং এই সোহাগকে যারা হত্যা করেছে তাদের পক্ষে কোনো আইনজীবী যেন আমাদের না দাঁড়ায় সেটা আমরা নিশ্চিত করেছি এবং তাকে বহিষ্কার করেছে। কিন্তু কি হলো, ওই রাতে স্লোগান হলো 1, 2, 3, 4 তারেক রহমানের পিঠে মার। কি অসভ্য স্লোগান! বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান, জিয়া রহমানের বিরুদ্ধে স্লোগান। কেন কেন কারণ কি? এই যে মৌলভীবাজারে একটা ঘটনা ঘটলো, আমার কোনো ঘটনায় ঘটুক আমি এটা চাই না, সে এনসিপি হোক, জামাত শিবির হোক, যাই হোক না কেন। আমি কোনো সন্ত্রাস, কোনো ধরনের এই সমস্ত আমি পছন্দ করি না। ওখানে ধরেন ছাত্র দল বা যুব দল যেভাবে হোক তারা একটা ঘটনা ঘটিয়েছে, আমাদের লোকজন ঘটালে অবশ্যই আমি তার নিন্দা জ্ঞাপন করবো এবং এটা না করার জন্য আমার সর্বোচ্চ অবভক্ত দিয়ে যাবো। তারেক রহমানের কি আসলো, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা কেন? আজকে আমি একটা বক্তব্য শুনলাম, আপনারা তৈরি হয়ে যান, খুব তাড়াতাড়ি সরকার পতন ঘটবে। এবং ভাষাটা কি, আওয়ামী লীগকে 36 দিনে তাড়িয়েছি, এদেরকে আমরা 6 ঘন্টা তাড়াবো, এত সহজ। আওয়ামী লীগ তো বিনা ভোটে তারা সরকার গঠন করেছিল, গুম খুন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, দুর্গতি অতিষ্ঠ ছিল। তো 5 মাসের সরকারের বিরুদ্ধে আজকেই আপনি বলবেন, আজকে আরও 2 মাস আগে থেকে বলা শুরু হয়েছে যে ভারতে পাঠিয়ে দেবো, দেশ থেকে বিতাড়িত করবো। এগুলি ভাষা আমাদের রাজনীতি অনেকের ভিতরে আমরা দেখলাম। এখন আপনি মানে এখন তো রাষ্ট্রপতি নেই, সব হাবিবে আমরা যাবো, কারণ শেষ করে দিই, কিন্তু অসংখ্য শেষ করে দিই। এটা তো আমি চাই নাই। এই আন্দোলনের পরে কি আমরা এই জিনিসগুলো চেয়েছি? রাষ্ট্রপতিকে বলা হতো কুত্তার বাচ্চা সাবধান চুপ, সেনাপ্রধানকে বলা সুরের বাচ্চা সেনাপ্রধান। অথচ সেনাপ্রধানের অনেক এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে সেনাপ্রধান অনেক কৃতিত্ব এখানে আছে। কেউ কেউ বলতো না, জাতিসংঘ থেকে তাদের নোটিশ দিয়ে দিয়েছিল, কিছু হলে তোমাদের সব শান্তি কমিশন যারা আছে বা তারা পেস কমিশন যারা আছে তাদেরকে এই যে পাঠিয়ে দেবো, ভয় না। রাষ্ট্রপতি কিনে অনেক কথা বলে, রাষ্ট্রপতি চলে গেছে, ধর রাষ্ট্রপতিতে 1000 মামলা হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু সেদিন রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিল, 3 বাহিনীকে প্রধানকে পিছনে রেখে বললেন, আমার নিশ্চিত আমার কাছে আজকেও রাষ্ট্রপতির সামনে অনেক কিছু ঘটেছে, এখন অস্থায়ী রাষ্ট্রপতি। আমরা মনে আজকে জাতীয় প্রোগ্রামে আপনারা 3 জনই মানে ছিলেন সম্ভবত। আমি যাইনি, আমি গিয়েছিলাম, নাফিসা ছিল, আপনিও জানেন। ও তাহলে নাফিসা একাই মনে হয় ও দাওয়াত পেয়েছিল, ও গিয়েছিল না? আমি গিয়েছিলাম হলো ওই যে রায়বাজারে যেখানে আছে, সেখানে আমি গিয়েছিলাম। রাষ্ট্রপতি দুঃখ করে বলছেন উনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। যেটা কি রাষ্ট্রপতি অনুষ্ঠানে এসে ভুয়া এগুলো কিছু বলো, বাইরে বলো, অন্যভাবে বলো, আমরা কোথায় কোন অনুষ্ঠানে কোন কথা বলতে হবে আর ভুলে গেছি। সব জায়গায় একই রকম আমরা মনে করি, এটা ঠিক না। এইটা কি আমরা শিখলাম, এত রক্তদানের মধ্যে শিখলাম। রাষ্ট্রপতি আমি শুনলাম, কে বলেছে, অনেকেই বলেছে। এবং এটা বলতে যেহেতু আমি একজন আই উইটনেস, আমি সেখানে সঙ্গে সঙ্গে ছিলাম। ওখানে আপনাদের একদম প্রথম সারিতে যারা ছিলেন, প্রথমে ঘটনাটা আমরা একটু এই আলাপটা একটু একটা বিরতি নিয়ে আসি। আমরা এটা নিব আমরা এটা নিচ্ছি ছোট্ট বিরতি। যে আলোচনা চলছে সেই আলোচনা আমরা ফিরবো, কেননা আজকে বেশ হট্টগোল হয়েছে একটি জাতীয় অনুষ্ঠানে, সাধারণত যেটা আমরা দেখতে অভ্যস্ত না। তা আমরা সেইটা আলোচনায় ফিরবো, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল, যেখানে আমরা আসলে নাফিসা বিনতে ইলিয়াসকে একটু থামিয়ে গিয়েছিলাম। নাফিসা, আপনি আপনার মানে বক্তব্য শেষ করুন। বক্তব্য বলবো না অভিযোগ বলবো? না, এটা বক্তব্যই। ওকে।
আজকে চোখের সামনে যেটা ঘটে, আজকে যখন হচ্ছে এই ডকুমেন্টারিটা দেখানো হচ্ছিল জুলাইকে নিয়ে, সেখানে উনি যেটা বললেন জাতিক স্যার যে আমরা আসলে মানে আজকে যে কখনো জাতীয় অনুষ্ঠানে যে হট্টগোলটা হলো, এই হট্টগোলের সময় আসলে হট্টগোলটা কোত্থেকে শুরু হয়? ডিগনিটরিজ মানে ফরেন সেটা সবাই চলে যেতে বাধ্য হয়েছে। জি, এটা আসলে কোত্থেকে শুরু হয় সেটা হচ্ছে প্রথম থেকে কিন্তু শান্তিপূর্ণ ছিল। উনি যেটা বললেন আমরা আসলে পাওয়ারফুল, যারা পাওয়ারে আছে তাদের কোশের করে না, পাওয়ারে যে কোশের না করলে আজকে আহত হয়ে জুলাই এখানে বসতো না এবং আজকে এই ক্ষমতাটাই দলটাই থাকতো না। এই জন্যই এখান থেকে প্রশ্ন করা থেকে আজকের হট্টগোল শুরু। যেই সময় ডকুমেন্টারিটা দেখানো হয় এবং এক দফার ঘোষক তারেক জিয়াকে দেখানো হয়, ঠিক সেই মোমেন্টেই মানুষ ক্ষেপে যায়, কিন্তু মানুষ রেসপেক্টফুলি ডকুমেন্টারিটা শেষ করা ওয়েট করে। যেই সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এন্টার করছিলেন, ঠিক সেই সময় ক্রোধ ভেসে উঠে, মানুষ চিল্লাচিল্লি শুরু করে এবং তখনও যে ভুয়া শব্দটাকে নিয়ে এত কথাবার্তা, আই স্টিল হ্যাভ ভিডিওস অন মাই ওন ফোন, যে তখনও মানুষ ভুয়া শব্দ নেয়নি, মানুষ মিথ্যাকে প্রতিবাদ করছিল, চিল্লাচ্ছিল। ঠিক সেই সময় আমাদের যে বর্তমান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছেন, তিনি এসে একটি কথা বলেন, আপনি কি এখানে নিজে থেকে জাহির করতে এসেছেন? আমরা যে ফ্রিডম অফ স্পিচের জন্য, উনি বলছেন আমরা ফ্রিডম অফ স্পিচের জন্য আজকে এখানে, সেই ফ্রিডম অফ স্পিচ মানুষ যখন দিচ্ছিল একটা সত্যের জন্য প্রতিবাদ করছিল, যেখানে তিনি ইতিহাস বিকৃত করা তো আমাদের একটা পুরনো হট্টগোল কথা। করে করবে নাকি মাইকে গিয়ে বলবে? মাইকে গিয়ে বলার জন্য কিন্তু শুধুমাত্র 4 জনকে নির্দিষ্ট করে অনেক আগের থেকে রাখা হয়েছিল এবং তাদের কাছে লিখিত স্ক্রিপ্ট ছিল। পোয়াটার ভিডিওতে তাদের কাছে স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্ট ফলো আপ ছিল এবং সম্পূর্ণটা মানুষ তখন যখন কথা বলছিল তখন তিনি, মানুষের ক্রোধ আসা স্বাভাবিক, কারণ এখানে সবাই ভিকটিম, সবাই ইনজোর্ড, কেউ সন্তান হারিয়েছেন। আমাদের মানুষের ইমোশন বুঝতে হবে, ওই ইমোশনে মানুষ ক্রোধ দেখাচ্ছিল, জাস্ট চিল্লাচ্ছিল। তখন তাদেরকে গিয়ে ডিরেক্টলি এই কথা বলা হয়, আপনি কি এখানে জাহির করতে এসেছেন, যেখানে তাদেরকে আরো ঠান্ডা ভাষায় বোঝানো যেত, কারণ মানুষ এখানে ভুল না, মানুষ সত্য জানে। আমরা নিজের চোখে সত্য দেখেছি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন এখন বিকৃত করা হচ্ছে, তেমন জুলাইকেও বিকৃত করা হচ্ছে এবং আমরা নিজের চোখে দেখা জিনিসটা কিভাবে অস্বীকার করি। ওকে, মানে আতিক ভাই কিছু ভেরি ক্লিন যে বিষয়টা হয়েছে যে মানে পুরো একটা সরকারি ডকুমেন্টে সেখানে স্কিপ করা হয়েছে, এটা আর্টিফিশিয়ালি, আমি জানি না এটা আমাদের প্রাইম মিনিস্টারের জন্য লজ্জাজনক, ওনাকে আর্টিফিশিয়ালি কেন এক দফার ঘোষক বানানো হলো, যেটা 3 তারিখ সবাই দেখেছে এবং বিএনপির পেজে আমি দেখলাম যে ওখান থেকে তারেক রহমান বলেছেন যে এক দফার ঘোষণা করা হলো, সমন্বয়ক আজকে ঘোষণা করেছেন, মানে ওই উদ্ধৃতি মানে নাহিদের উদ্ধৃতিটা দিয়েই বলেছে যে মানে সবাই মেনে নিয়ে কাজ করেছে। আচ্ছা, এটার সাথে দ্বিমতটা কি? আপনি নাহিদ ছাত্র সমন্বয়ক ছিল, তার পিছনে সবাই আন্দোলন করছে, আবারও ঘোষণার রাজনীতি চলে আসলো। না না, ঘোষণা রাজনীতি কেন হলো? কারণ ওখানে আবু সাইদের ছিল না, বেগম জিয়ার ছিল না, বিষয় অনেকগুলো ইস্যু ছিল, আবু সাইদের কোনো কিছুই ছিল না। দেখানো হয়েছে যে নাহিদ নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটাও নাই। ভাই একটা জিনিস জাস্ট ঘটে গিয়েছে, ঘোষণায় নাহিদও প্রথম দেয়নি 3 তারিখ না, একদম আপনি আনু মোহাম্মদ স্যার আপনি ওইসব ওইগুলো না, বিষয়টা ফর্মালি কার আন্ডারে জিনিসটা ঘটেছে, বিষয়টা হলো বলেন, এটাকে সবাই তো অ্যাকনোলেজ করেছে, তাই না? আমি বলি আবারও সেই না না, আপনি এটাকে জাস্টিফাই করতে পারেন একটা হিস্ট্রিকে, আমি কিছু জাস্টিফাই করছি, আমি বলছি যে আবারও সেম, মানে এখানে আগে তো মুক্তিযুদ্ধ ঘোষকেরই 2টা পক্ষ ছিল, এখন মনে হয় 3টা পক্ষ বা 4টা পক্ষ হয়ে যাবে। এটা এরকম আমি শেষ করি তাহলে একটু। আচ্ছা, তাহলে কেন তাহলে এই জিনিসটা করা হলো? এটা একটা, আমি বলতেছি না এটা যে তারেক রহমান চেয়েছেন, তাহলে অনেকে হয়তো তাকে আর্টিফিশিয়ালি বানানোর চেষ্টা করতেছেন, তারা রং কাজ করতেছেন, হিস্ট্রি মিটফিট করা যায় না। তো ওনার অবদানটা ওনাদেরকে বলেন, বিএনপির অবদান বিএনপিকে বলেন, সো এই জিনিসটা তাহলে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে হলো, তাহলে সেখানে কি হাবিব ভাই ধরেন আপনি সবকিছু না জানায় কি প্রদর্শন করতে পারেন, মানে এটা কি হয়? যদি আতিক মুজাহিদ বলছেন যে হয়তো বা উনি জানেন না এটা হয়েছে, মানে আমার কাছে আছে যে কেন একটা জিনিস আর্টিফিশিয়ালি লাগানো হবে, উনি এক দফার ঘোষক না, বা উনি ঘোষণা দেয়নি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব হয়নি, সব মনে হচ্ছে যে একটা বিএনপি অ্যালায়েন্স হয়েছে। এখানে দেখেন উনি কিন্তু সাধারণ, তারপর উনি বলতেছে জিনিসটা ঠিক হয় নাই, সবাই খেপে গেছে, কেন এটা করতে যাবেন? সবাই আমরা তো আসছি এখানে, তো কেউ দলের গানে, এবং জুলাই যোদ্ধারা কেউ দলের না, কেউ দল দাবি করে না, কিন্তু আমাদের এনসিপিতে সবাই আসে, আমরা সবার সাথে, আমরা ছাত্র দল। আক্তার তো মাইকে গিয়ে বলেছে, আমি ওই যে ভিডিও দেখছিলাম, আক্তার কিন্তু ওইসব পড়া ঠান্ডা করতে গিয়েছে এবং বলেছে সবাই যেখানে সবাই এনসিপি না, আমার কথা সবাই শুনছে না, কোনো দলের না, এটা সবাই মিলে। তো এটা ঠিক হয় না, এবং এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি জিনিসটা বলেছেন কেন এটা হলো আর কি। এবং আমাদেরও যে বিভিন্ন দেশে ডিগনিটারি আসছে, এটা খুব খারাপ একটা নজির হয়েছে। যারা প্রদর্শন করছে তাদের ভয় পেয়ে চলে যেতে বাধ্য হয়েছে, জাতীয় অনুষ্ঠানে সবার আগে ইন্ডিয়ানরা পালিয়েছে আর কি, দেখলাম না, সবাই তো গেছে, কেউ তো ছিল না। বাই দ্য ওয়ে, এটা খুবই খারাপ হয়েছে এবং যারা অথরিটি ছিল তাদেরকে শোকজ করা উচিত। কেন এটা করা হলো? ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার জন্য। কেন বিতর্কিত? ঠিক আছে, আমরা একটু হাবিব ভাইয়ের কাছে যাই। হাবিব ভাই, আপনি কি বলবেন এটা নিয়ে? না, এটা নিয়ে আমি তো দেখিনি, শুনেননি এত বড় একটা ইনসিডেন্ট ঘটলো। যেটা শুননি তা তো না, কিন্তু প্রত্যক্ষ করার ভিতরে তো কিছুটা পার্থক্য থাকে, টাইম কখন কিভাবে হলো। একটা জিনিস এখানে আমি মনে করি
যে এই ভিডিওটা প্রাইম মিনিস্টার একটা দেখিয়েছে ভাই আমার মনে হয় না, আমার মনে হয় না, সত্য আমি বলতে পারবো না, আমি কোনো জিনিস না জেনে বলি না। ঠিক আছে। দ্বিতীয়ত কথা আমি বলতে চাই, এক দফার যেটা ঘোষণা সরকার প্রথম, এটা আমাদের অনেক আগের থেকেই ছিল। এটা 3 তারিখে 2 তারিখের ব্যাপার না, আমরা অনেক দিন থেকেই এক দফার ঘোষণা দিয়েই আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন আমরা করে যাচ্ছি। নতুন করে ঘোষণার কোনো ব্যাপার ছিল না এটা। এবং যদি একে দেখা যায় যে 28 তারিখে সম্ভবত যখন 4 না 6 সমন্বয়ক যখন বিবৃতি দিল, 28 তারিখ না, 28 জুলাই, 28 জুলাই হারুন যখন অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে তাদেরকে ওখানে জোর করে সিগনেচারটা নিল, মনে আছে? ওই 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 বিবৃতি কী ছিল যে আমরা ভাঙচুর অগ্নিসংযোগের সাথে আমরা জড়িত না, আমরা সরকার পতনের সাথেও আমরা জড়িত না, আমাদের মূল এই হলো বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, বলছে না? ওই দিন যদি এই 6 মেন সমন্বয়কের বাইরে তারা ছিল অন্য অন্য জায়গায়, তারা যদি ওইটার সাথে একমত হয়ে যেত, আন্দোলন কিন্তু ওই জায়গায় শেষ হয়ে যেত। পাশাপাশি সেদিন যদি মাহবুবউদ্দিন খোকনের মতো না, ওইটাতে মনে হয় না, আমি বলি আন্দোলন অবশ্যই অন হয়েছিল, অবশ্যই অন হলেও অবশ্যই, মানে ওইটা এবং সেদিন এখানে বিতর্ক করতে আসবেন না, এখানে বাস্তবতা। ওই যে ইয়ের সামনে পুলিশের ট্রাকের সামনে যে না দাঁড়াতে মাহবুবউদ্দিন খোকনেরা আর তানজিল আরও যারা আছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, আনোয়ার সাহেবকে আমাদের নাম কি, ওই যে মন্ত্রী ছিল যে, উপদেষ্টা ছিল যে, আসিফ নজরুল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আরো শফিক বা জাহাঙ্গীর বেশি, এরা তো ছিলেন, মানে মূলত শিক্ষক নেটওয়ার্কটা তারা হচ্ছে যে এখানে ফ্রন্টলাইনার ছিল, এবং সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঠে না নামতো, আন্দোলনটা তারা আগেই তারা নেমেছে, আরো তারা সোচ্চার। আজকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কোনো নাম নাই, ওই ডিবি অফিসে ওরা কোনো নাম নেই, যেই দিন থেকে ধরে নিয়ে গেছে সেই দিন থেকে তারা প্রতিদিন গেছে, এবং তারপরে কোনো নাম নেই। এবং তারপরে ওখানে যারা ছিল সমন্বয়ক, আমি নিজের চোখে দেখিনি, আমরা যারা ওখানে ছিল, আমার নিজের আপন ছোট ভাই আমাকে না পেয়ে তাকে ধরে নিয়ে গিয়ে প্রতিদিন তাকে ইলেকট্রিক শক দিত, আর সারা ঢাকা শহর আমি কোথায় কোথায় থাকতে পারি প্রতিদিন রাত্রি থেকে নিয়ে বেড়াতো। তাদের কাছ থেকে যেটা শুনেছি, ওই ডিবি অফিসে তারা বিএনপি যারা সিনিয়র নেতা, যারা আজকে তারা মন্ত্রী, তাদের উপর কী টর্চার করা হয়েছে নূরকে পর্যন্ত। এবার সমন্বয় যারা ছিল এর উপরে নাহিদের উপর টর্চার করা হয়েছে, তারপর ওদের কিছুটা ফ্রিনেস ছিল, ফ্রি ঘুরে বেড়াতো। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো, আমি দোষারোপ করতেছি না, নাহিদের পরিবারের পক্ষ থেকে বা এই যে সমন্বয় পরিবারের পক্ষ থেকে আমরা শুনলাম, জানলাম যে আমাদের সন্তানরা ভালো ছিল, তাদেরকে ভালো খেতে দেওয়া হয়েছে, তারা নিরাপদে ছিল। আমি ওই দিন আমি তো তখন মাঝখানে আমি তো লাইভ করতে পারতাম না, তখন ভিডিও, প্রতিদিনের ভিডিও আছে আমার। ওই দিন আমি বলেছিলাম, তুমি এটা কী করলে, আত্মহত্যা করলে কেন? তোমাদের আন্দোলনের কারণে কতগুলো বাচ্চা শিশু মারা গেলো, ঘর থেকে মারা গেলো, কত মানুষ শহীদ হলো, তোমরা কেন বিবেচনা দেয়? তোমাদের আঙুল কেটে দিত, তোমাদেরকে মেরে ফেলতো। কই, আমার তো 90 সালে আমাকে তো লাস্ট পর্যন্ত এর সাথে পক্ষে থেকে একটাই ছিল যে বসতে হবে, মন্ত্রিত্ব টাকা পয়সা তা লাগিয়ে দেবো। কিছুতেই যখন রাজি হলাম না, তখন আমাকে বললো একটা বুলেট তোমার জন্য অপেক্ষা করছে, ওইটা প্রিয় জিনিস, ওইটা আমি খেতে রাজি আছি। আমি যখন ক্যাম্পাসের মধ্যে থাকতাম, বাইরে যারা সাহস দিতাম, ওইটা আমার একটা আলাদা অবস্থান ছিল। আমি তো বেয়ারিশ লাশ হয়ে থাকতাম, লাশ হয়ে পড়ে থাকতাম। তোমাদের তা না, সারা দেশ পৃথিবী দেখেছে যে তোমরা ডিবি অফিসে আসো, কেন তোমরা এই কাজটা করলে, কেন করলে তোমরা এই কাজটা ঠিক করো না। আমি বলেছিলাম আজকে এই জিনিসটা নিয়ে সবারই অবদান আছে, কম আর বেশি। দীর্ঘ 15.5 বছরের জার্নিটা একটা জাতীয় অনুষ্ঠানে দীর্ঘ 15.5 বছর জার্নি, আপনি বলতে পারেন যে আপনারা পারে না, সবসময় পারে না। 52 সাল থেকে শুরু হয়েছিল, 71 শেষ করেছে, আবার শুরু হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলন 82 সাল থেকে, আমরা 90 শেষ করতে হবে। আমরা কি সব কিছু করেছি? ঠিক আছে, সবাইকে। এবং তখন যেমন আউটসাইড যেমন বললো করেন বুক পেয়ে দিল, তার আগে 27 সাল নূর হোসেন তার বুক এবং পিঠকে পোস্টার করেছিল, কাগজ। আমি সেখানে বলেছিলাম নূরকে, এই শার্ট পরো তুমি, না আমাকে বললো না শার্ট পরতে, আমি আপনার কাগজ ব্যবহার করি না, বুক এবং পিঠকে পোস্টার করে সরে চার নিপাত যাক, গন্ধ মুক্তি পাক, আমি শার্ট পরবো না, আমি তোমাকে মেরে ফেললো কিন্তু পুলিশ। হ্যাঁ, তাই মানলাম, আমার সামনেই মানল, আমিও সে মারা দিতে পারতাম। এখন কথা হচ্ছে এইটা নিয়ে এক পক্ষ এই দাবি করতেছে, ওই দাবি করতেছে, মনে হচ্ছে যে বিএনপি বা আরও যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এদের কোনো অবদান নেই। অবদান ছাত্র শিবির, অবদান জামাত এবং যারা কিছু সমন্বয় তারা। কিন্তু ঘটনাকে তাই ছাত্র শিবির আজকে বড় বড় কথা বললো, যারা ক্যাম্পাসে স্লোগান দিতে পারতো না, মিছিল করেনি কোনোদিন,
ক্যাম্পাসে খেয়েছে, সাবসিডি খাবার খেয়েছে, একজন তাদের ইয়ার লস হয়নি। ছাত্রদের অসংখ্য ছেলেদের আমরা একটা ইয়ার লস হয়েছে, ছোট্ট break নিয়ে আসি। তারপরেও আজকে ছাত্রদেরকে আমরা একটা বলা হচ্ছে ছোট্ট break নিয়ে আবার ক্যাম্পাস থেকে ফিরছি। পিটিয়ে বের করে দেবো। এত স্পর্ধা পায় কোথায়, কোথায় পায় তারা? হাবিব, আপনার এই কথা একটু মাঝখানে কেটে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল, হাবিব ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি। হাবিব ভাই কি আর কিছু যুক্ত করতে চান নাকি আমরা না, এটা ও যেহেতু নতুন বলতে চেয়েছে, হ্যাঁ হ্যাঁ আমরা একটু যাবো ওনার কাছে, কিন্তু আবার একটু নাফিসা হয়ে আমরা আতিক ভাইয়ের কাছে যাব। কারণ হচ্ছে যে আমরা একটু আলাপটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, নাকি ওই আলাপে কিছু বলার আছে আপনার? মানে আপনার কি আতিক ভাই হাবিব ভাইয়ের ওটার ক্ষেত্রে কোনো কিছু সম্পূরক আপনি কিছু বলতে চান কিনা? বেশি কিছু বলেন নাই। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে অন্য আলাপে আমরা চলে যাই। টিপিক্যাল বিএনপি বয়ান দিয়েছে। আমরা হচ্ছে নাফিসা বিনতে ইলিয়াস, যেমন ধরেন যে জুলাইয়ের যে মানে যেটা হচ্ছে যে আসলে বৈষম্য বিরোধী হওয়ার যে রাজনীতির কথা বলেছিল, আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধ আর জুলাইকে যে সামনাসামনি দাঁড়া করায় দেয়া হয়েছে, আপনি কি মনে করেন যে এইটা, আপনি তো একজন গায়ে গুলি লাগা উত্তরা পুরো ওই অঞ্চলে মানে আন্দোলনটাকে আপনারাও নেতৃত্ব দিয়েছেন, যারা যারা দিয়েছে তো, এবং গুলি খেয়েছেন, সব কিছু হয়েছে, তো আপনারা কি মনে করেন যে এইটা আরেকটা মুক্তিযুদ্ধ ছিল, এরকম কি বিষয়টা? জাস্ট আ লিটল কারেকশন, আমি মোস্টলি লিড করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ হয়ে যমুনায়। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে না, মুক্তিযুদ্ধ একটা যুদ্ধ আর জুলাই একটা আন্দোলন। আমার মনে হয় না যুদ্ধ আর আন্দোলনের মধ্যে পার্থক্য বোঝানো এখনের সমাজে খুব একটা প্রয়োজন। মানে উল্টা এই জুলাইটাকে পুঁজিবাদ করে মুক্তিযুদ্ধে যারা এখনো দেশে আছে কিন্তু মুক্তিযুদ্ধের সাথে যারা গাদ্দারি করেছে তারা আসলে পিছনে ঢেকে যাচ্ছে। তারা জুলাইকে একটা চাদর হিসাবে ইউজ করতেছে। জুলাই একটা ফ্যাসিস্ট সরকারকে জাস্ট আমরা বের করে দিয়েছিলাম, আমরা কোনো ভূমিকে উদ্ধার করি না। একটা সরকারকে বের করে দেওয়া একটা আন্দোলন এবং একটা যুদ্ধ কখনোই এক না। মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে কোনো কথা হয়। স্বাধীনতা 2.0 এরকম কি মনে করেন? স্বাধীনতা মুক্তি ভিন্ন। একটা ভূমিকে একটা রাষ্ট্রের নাম থেকে সরিয়ে ফেলা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ একটা রাষ্ট্রের জন্ম, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, এইটা করা, এত লক্ষ লক্ষ সশস্ত্র যুদ্ধ আর একটা কোনো অস্ত্র ছাড়া যুদ্ধ, শুধুমাত্র আমি যেদিন হেঁটে গিয়েছিলাম আমার হাতে ছিল একটা সামান্য লাঠি যেটা ভর করে যাওয়ার জন্য ছিল, এর হাতে কিছু ছিল না। যুদ্ধ আর এটা কখনোই এক না। এবং একই সাথে আরেকটা জিনিস যুক্ত করে কথা বলে যদি আমরা লাস্ট মোমেন্ট, তো যে একটা হচ্ছে সাম্প্রদায়িকতা এবং দক্ষিণপন্থী রাজনীতির যে উত্থান আমরা দেখছি চারদিকে, সেটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আগেরটা তো শেষ মতামত দিয়েছেন, এটা নিয়ে কোনো মতামত থাকলে কারণ আমরা ফেরত আসতে পারবো না, কারণ আমরা একটু আতিক ভাইয়ের কাছে যেতে হবে। আমি সাম্প্রদায়িকতা এবং দক্ষিণপন্থী রাজনীতিতে যাওয়ার আগে আজকে জুলাইয়ের দিন একটা কথা না বললে আমার মনে হয় আজকে আমার গাদ্দারি হয়ে যায় জুলাইয়ের প্রতি, যেহেতু আমি বলছি জুলাই নিয়ে আমি শোকাহত। সেটা হচ্ছে বা হাবিব স্যার যেটা বলছিলেন, বেসিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটিকে অ্যাকনলেজমেন্ট না নিয়ে আজকে ডকুমেন্টারিতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে 18 তারিখ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 16 তারিখে আমি নিজে, আমার এখনো ভিডিও আছে, লিড দেওয়ার সময় যমুনার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে একবার ভিজি, ওই গার রোদে ভিজে। আমরা যখন ওই অ্যাকনলেজমেন্টটা নিই, ওই যুদ্ধ করি, ওই দিন যদি আমরা যমুনা না আটকাতাম, ওই দিন যদি উত্তরা না আটকাতো, ওই দিন যদি মুগ্ধ ভাইয়া মারা না যেত, ওই দিন যদি বার্থডে 18 তারিখে আমরা আহত না হতাম, তাহলে আজকে না থাকতো এনসিপি, আজকে না থাকতো বিএনপি পাওয়ারে, না আজকে থাকতো কোনো স্বাধীনতা। আজকে আওয়ামী লীগ থাকতো, এখানে 3 জন আওয়ামী লীগের মেম্বার থাকতো, একজন থাকতো ছাত্রলীগ, 2 জন এমপি, এবং এইখানে হতো এই টক শো। এইটা থেকে তাহলে আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে, তাহলে আপনি কি মনে করেন যে জুলাই একমাত্র এনসিপি করেছে নাকি আরো মানুষ আছে? জুলাই সকল সাধারণ মানুষ করেছে। এনসিপিতে কয়জন মানুষ আছে? আমি কখনোই এনসিপির মেম্বার না। ইভেন আজকে এনসিপি আমার সাথে নেগোসিয়েশন টেবিলে বসলে আমি বসতে চাবো না। আমি এনসিপির কাছে প্রশ্ন করি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোনো শহীদের ব্যাপারে আপনি জানেন? যারা শহীদ তাদের ব্যাপারে সবার ব্যাপারে খোঁজ আছে, জানেন বলতে স্পেসিফিক মানে স্পেসিফিক নাম জানেন কিনা? আমার সাথে একজনই মারা গিয়েছে, মানে এত নামের বিরুদ্ধে তার নামটা বলা হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন বলেন। মানে আমার মনে হয় আপনার শেষ, কারণ আপনাদের সময় শেষ, তো আর কিছু তো বলার নাই না। আমার জাস্ট এইটুকুই অ্যাড করা আছে, নর্থ সাউথ একটা শহীদ ছিল। আমি শিওর আপনাদের মধ্যে অধিকাংশ যারা দেখছেন এবং আপনার দুজন নামই জানেন না। গতকালকে মনে করেছি তাকে, হ্যাঁ মানে অধিকাংশ, এবং এর জন্যই আসলে আজকে আতিক ভাই জানি কিনা আমরা জানি না, কিন্তু আমি জানি এবং আমরা গতকাল অনুষ্ঠানে তাকে মনে করেছি।
করেছি। আসলে উঠেই আসলো জুলাইয়ের জন্য। তারা আসলে জানে না কারা শহীদ, কারা ওই দিন আপনাদেরকে ব্যাকআপ দিয়েছে। এবং 5 তারিখ আপনারা যে স্বাধীনতাকে আজকে সেলিব্রেট করতেছেন, আপনারা জানেন এইগুলি আমার 5 তারিখে নর্থ সাউথে বিভৎস অ্যাটাক হয়। সেই দিন নর্থ সাউথে মানুষ মারা যায়। হাসিনা যাওয়ার পরও আজ অবধি কেউ এই ন্যাশনাল টেলিভিশনে ওই 5 তারিখ নিয়ে কথা বলে না। আমাদের সিসিটিভি গায়েব করে দেওয়া হয়েছে, আমাদের উপর টর্চার করেছে ওই 5 তারিখ চুপ রাখার জন্য। জুলাই শেষ হয়ে যাওয়ার পরও আজ অবধি এনসিপি কখনো এসে কথা বলেনি। একদিন শুধুমাত্র সার্জিস আলম এসেছিল নর্থ সাউথের গেটে বহুদিন পর আমাদের পাশে দাঁড়াতে, যখন আমরা প্রতিদিন দাঁড়িয়ে আন্দোলন করতেছি আমরা 5 তারিখের ফুটেজ চাই, আমরা 5 তারিখে ফুটেজ চাই। আপনারা কেউ ছিলেন না। আমার যে এনসিপির প্রতি গ্রাজ এবং সবার যে এনসিপির প্রতি গ্রাজ বেসরকারি বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র এই কারণেই, কারণ আপনারা আমাদের পাশে তখন ছিলেন না। ঠিক আমাদের বলেই আপনারা আজকে এই জায়গায়। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে কমপ্লিট। আতিক মুজাহিদ, আমাদের হাতে সময় কম, কিন্তু খুবই ছোট করে, মানে 1-1.5 মিনিট আপনাকে দিতে পারবো। আমরা হাবিব ভাইয়ের কাছে আসতে হবে। থিওরিটিক্যাল কারেকশন করে দেয়, উনি খুব ভালো চেষ্টা করেছেন। এই শব্দটা আসা উচিত না, মানে 71 1 জুলাই, এটা শব্দটাই যায় না, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে উনি বলছে আন্দোলন। আন্দোলন, গণ অভ্যুত্থান আর আন্দোলন এক জিনিস না। মুভমেন্ট তো অনেক পৃথিবীতে হয়, ভ্যাট বিরোধী মুভমেন্ট হয়েছে। সো গণ অভ্যুত্থান ইজ বেসিক্যালি ডিফারেন্ট থিং, একটা জিনিসকে প্যারাডাইম শিফট করে। সো এটা 71ও না, আবার এটা শুধু আন্দোলন না, এটা একটা গণ অভ্যুত্থান বলেন অথবা হাফ বিপ্লব বলতে পারেন, যেটা একটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কাজ করেছে। যেমন আপনি যে ককরোচ পার্টি করলো, একটা আন্দোলন যে পদত্যাগ করছে শেষ, দ্যাটস দ্য ইস্যুস। বাট এটা শুধু শেষ না, জুলাইটা আরও কন্টিনিউশন করতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে, সুতরাং এটাকে মিনিমাম বলতে গেলে গণঅভ্যুত্থান বলতে হবে। সো এটা একটা ছোট কারেকশন আর কি। সেকেন্ড হচ্ছে এটা নিয়ে কেউ ব্যবসা করে না, ঠিক আছে। আর জুলাই কোনো একক দলেরও না, দলের হওয়াও উচিত না। ইট শুড বি ইউনিভার্সাল, এটা হচ্ছে সব বাংলাদেশের মানুষ যারা অংশগ্রহণ করছে সবার, এবং আপনাদের ভ্যানগার্ড হওয়া উচিত। এনসিপি কি হয়েছে? এনসিপি কালকে যদি খারাপ কাজ করে ইনভেনিশ হয়ে যাবে। আপনার প্রত্যাশা আছে বলে আপনি ক্ষোভ দেখাচ্ছেন, আই স্যালিউট। যার প্রতি মানুষের বেশি প্রত্যাশা থাকে, আমি যার প্রতি মানুষ বেশি প্রত্যাশা থাকে, মানুষ রিজেন্টমেন্ট থাকে যে আমরা একসাথে আন্দোলন করে একই আমাদের জেনারেশন উঠে একটা পার্টি বানালেন, কেন আপনারা আমাদের খোঁজ নিচ্ছেন না? আই গেস এটা আমি অবশ্যই অ্যাকনলেজ করি, যেটা আমাদের ভুল ভ্রান্তি থেকে অবশ্যই আমরা স্বীকার করব। মানে কোনো প্ল্যাটফর্ম আমরা স্বীকার করি না, আমাদের যদি ভুল হয়ে থাকে আমি বলি ইটস এ ম্যাটার, এর ভুল হতেই পারে মানুষের। এখন আসেন উনি শেষ করে দেন একটু, তাহলে আমরা হাবিবের কাছে যাব। এখন কোথায় যেন আপনি যেটা বলতে চাচ্ছিলাম, জাস্ট বারবার করলে হয় না। তো উনি যেটা বলছে এনসিপি এখন আসলে বসবেন না, নো প্রবলেম। আপনি এনসিপি হওয়ার দরকার, আপনি যে বাংলাদেশটা চেয়েছেন সেই বাংলাদেশটা আপনি আদায় করে নেন। জামাত করুক, এনসিপি করুক, বিএনপি, তাকে বলেন যে ভাই আমাকে গুম করিস না, আমার ন্যায্য অধিকারটা দেশ, আমি যেন জাস্টিস পাই। এখন আমার ভাইটা তো অনেক সুন্দর সুন্দর কথা বলে, এই বাংলাদেশ চাই নাই। ওনারা কোন বাংলাদেশ চাইছে? যে বাংলাদেশে যে লাবিবের চোখ উঠে যাবে। ওনারা তাহলে কোন বাংলাদেশ চাইছে? যেখানে দলীয় লোকজনকে সরকারি, মানে একদম সরকারি প্রতিষ্ঠানের হেড বানানো হয়েছে 12 জনকে। এটার ব্যাপারে আপনি কি এরকম বাংলাদেশের সঙ্গে আপনারও চিন্তা করা উচিত যে বাংলাদেশের এখন যে কনস্টিটিউশন আছে, যদি পড়াশোনায় লয়ে পড়েন, যেহেতু ফুল হ্যাঁ চোখ আলিফের হবিগঞ্জ, আমিও ছিলাম, মাইর খেয়েছি আমরা, আমাদের গাড়ি ভাঙা হয়েছে সেখানে। এখন কি এক্সিস্টিং কনস্টিটিউশন যদি পড়াশোনা করেন, ওয়ান ব্যক্তি ছাড়া কিছু নাই। এই ফুল জিনিসটা এক ব্যক্তিকে সার্ভ করার জন্য হয়েছে। যদি আপনি মনে করেন যে না এক ব্যক্তি কেন্দ্রিক বাংলাদেশ থাকবে, তাহলে ওকে, আপনারা ওকে গো উইথ দ্যাট। আর যদি বলেন না এই সিস্টেম চাই না, বাংলাদেশ অ্যাকাউন্টেবল একটা ট্রান্সপারেন্ট সিস্টেম হোক, হোক এনসিপি, হোক বিএনপি, হোক জামাত, আমি একটা কোশ্চেন করতে চাই, আমি বাংলাদেশের মানুষ স্বচ্ছতা জবাব দিয়ে দেখতে চাই, তাহলে আপনি আমাকে না, আপনি আরেকটা পার্টি করেন, আপনি যে আগায় আসেন, একটা অর্গানাইজেশন করেন, কথা বলেন, আমাদের বিরুদ্ধে বলেন, আই উইল অ্যাপ্রিসিয়েট ইট। এটা আমার সাথে রিজেন্টমেন্ট হয়েছে, আমার যদি ভুল হয়ে থাকে ডেফিনেটলি হতে পারে, আমাদের পক্ষ থেকে আরো হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা হাবিব ভাইয়ের কাছে যাই। হাবিব ভাই, আপনি যদি একটু ওভারভিউ দেন এক লাইনে। ছোট্ট করে বলি, সেটা হলো নাফিস যেটা বললো আর কি, ওর ব্যাখ্যাটা কিন্তু একেবারে খারাপ না। মুক্তিযুদ্ধের সাথে এটাকে মিলানে 72 সংবিধানের শহীদ মেরে ছুঁড়ে ফেলে দেওয়া, দ্বিতীয় স্বাধীনতা, এই যে সমস্ত কথাবার্তা বলা, এই বলে মূলত স্বাধীনতাকেই মানে ছোটো করা। আন্দোলন আর গণঅভ্যুত্থান কিন্তু এটা 90-তে একটা হয়েছিল। সেটা কি একটা ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আন্দোলন করে দীর্ঘদিন আমরা আন্দোলন করি, কতদিন হাসপাতাল থেকে মার খেয়ে। এখন কথা হলো যে এইটা যে জুলাই যেটা হলো আগস্টের ভিতরে, এটা একটা যারা কিছু মানুষ টোটালি তাদের মনে করেই দেশটা তাদেরই মনে করলো। এই যে মবটা সৃষ্টি হয়েছিল, আজকে আমি বলে যাই আল্লাহ রহমত করেছে বলে আমরা বেঁচে আছি। যদি এটা কোনো কারণে আজকে জামাত শিবির যদি এই সংঘর্ষটা অর্জন করতো, তার দেশটা যেন জাহান্নাম হয়ে যেত। বিরোধী দলের থেকেই সরকারকে ধমক দেয়, বের করে দেয় এবং পতাকা পরিবর্তন করে ফেলতো, জাতীয় সঙ্গীত আপনার বাদ দিয়ে দিত, দেশের নাম পরিবর্তন করে ফেলতো। ঠিক আছে, এটা আরেকটা লম্বা আলোচনা। আমার মনে হয় শেষ করে দেই। বলে ওদের যে প্রতিষ্ঠানগুলি আছে, হয়তো জানে না, এমপি সাহেব জানে না, ওদের যে প্রতিষ্ঠানগুলি আছে তারা জাতীয় সঙ্গীত বাঁধে না,
পতাকা তো উঠাতো না আওয়ামী লীগের আমলে। অনেক ধন্যবাদ হাবিব ভাই, অনেক ধন্যবাদ হাবিব ভাই, অনেক ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ এবং নাফিসা বিনতে ইলিয়াস। আমরা শুধু সময়টা একটু বেশি হয়ে গেছে, আমি নবারুণ ভট্টাচার্য থেকে একটা লাইন বলছি, একটি কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে, জুদাই আসলে তাই ছিল, এইটি আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন চলমান। আগামীকাল আমরা একই সময় আবারও উপস্থিত হব। চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি।